সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটিএম আজহারুল ইসলাম সাহেবের রিভিউ মামলার শুনানি ছিল। আপনারা জানেন যে এই মামলায় দুটি পক্ষ, একটি হলো এটিএম আজহারুল ইসলাম বনাব চিফ প্রসিকিউটর অফিসের পক্ষ থেকে আমরা সেখানে এই মামলায় হিয়ারিংয়ে অংশগ্রহণ করেছি। পিটিশনারের পক্ষে এই মামলায় যেগুলো গ্রাউন্ড ছিল রিভিউ শুনানির ক্ষেত্রে, তার মূলত একটি গ্রাউন্ডই ছিল, সেটা হলো আব্দুল কাদের মোল্লা মামলার জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন একটি ফাইন্ডিংস দিয়েছে। সেটি হলো যে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর অধীনে গঠিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে আন্তর্জাতিক আইনের যে ডেফিনেশন এবং যে প্রসিডিউর সেগুলো অ্যাপ্লিকেবল হবে না, এবং তারপর থেকে 2024 সাল পর্যন্ত ট্রাইব্যুনালে যত বিচার হয়েছে সেগুলো ওই জাজমেন্টের আলোকেই এই বিচারগুলো হয়েছে। এই পয়েন্টে আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে বক্তব্য ছিল এই যে আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কারণ এটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এখানে ইন্টারন্যাশনাল ক্রাইমসের ডেফিনেশন এবং প্রসিডিউর অ্যাপ্লিকেবল হওয়া উচিত। সেজন্য আমরা পিটিশনারের এই বক্তব্যের সাথে মোটেই দ্বিমত পোষণ করিনি, বরং একমত পোষণ করেছি। তার প্রমাণ হিসাবে আমরা অ্যাপিলেট ডিভিশনে এটা সাবমিট করেছি যে বর্তমান সরকার ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল ক্রাইমসের এবং ইন্টারন্যাশনাল প্রসিডিউর, ইন্টারন্যাশনাল কোর্টসের ডেফিনেশন অ্যাপ্লিকেবল করেছে এই মর্মে স্বীকৃতি দিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 সংশোধন করে এই ডেফিনেশনের মধ্যে সিস্টেম্যাটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড শব্দ দুটি ইনসার্ট করেছে। শুধু তাই নয়, আরও একটি জিনিস ইনসার্ট করেছে, সেটি হলো রোম স্ট্যাটিউট এই ট্রাইব্যুনালের ডেফিনেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এটি ট্রাইব্যুনালের 2024 সালের সংশোধনীতে এটি ইনসার্ট হয়েছে এই আইনে। অতএব আমরা পিটিশনারের এই পয়েন্টে কোনো দ্বিমত পোষণ করিনি। অ্যাপিলেট ডিভিশনের মাননীয় প্রধান বিচারপতি আমাদেরকে এই বিষয়ে যে প্রশ্ন করেছিলেন, আমরা বলেছি যে আমরা অ্যাপিলেট ডিভিশনে এসেছি টু অ্যাসিস্ট দি কোর্ট অ্যান্ড ফর দি এস্টাবলিশমেন্ট অফ ইনস অফ জাস্টিস। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করার জন্য। এটি ছিল আমাদের সাবমিশন। শুধু একটি পয়েন্টে আমরা দ্বিমত পোষণ করেছি, সেটি হলো পিটিশনারের সাবমিশন ছিল যে কোনো লিভ গ্র্যান্ট না করে অ্যাপিলটা সরাসরি হিয়ারিং করা হোক। প্রসিকিউশন থেকে আমরা বলেছি যে আমাদের এই বাংলাদেশের কাস্টমস হলো যে কোনো রিভিউ পিটিশন বা অ্যাপিল লিভ গ্র্যান্ট করেই এটা ফাইনাল হিয়ারিং হওয়া উচিত। আমরা এই কাস্টমসটাকে ফলো করার পক্ষে ছিলাম, যদিও এটা ইনহেরেন্ট পাওয়ার অফ দি অ্যাপিলেট ডিভিশন, ওনাদের উপরে আমরা ছেড়ে দিয়েছিলাম। অ্যাপিলেট ডিভিশন এই ইনহেরেন্ট পাওয়ার ব্যবহার করে এবং আইনের পর্যালোচনা করে আমাদের দেশে যে কাস্টমস আছে যে লিভ গ্র্যান্ট করে তারপর শুনানি করা, ওনারা সেই লিভ গ্র্যান্ট করেছেন এবং আগামী 22 এপ্রিল 2025 তারিখে রিভিউ পিটিশনটা হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করেছেন। আগামী 22 এপ্রিল 2025 তারিখ আপিল শুনানির জন্য দিন ধার্য করেছেন। এর মধ্যে আরেকটি অর্ডার দিয়েছেন, আজকে থেকে উইদিন 2 উইকস পিটিশনার একটি কনসাইজ স্টেটমেন্ট জমা দিবে। কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার নেক্সট 2 উইকসের মধ্যে চিফ প্রসিকিউটর অফিস থেকে তাদের কনসাইজ স্টেটমেন্ট জমা দেওয়ার জন্য অ্যাপিলেট ডিভিশন অর্ডার করেছে। এটি ছিল ওনারা যে টোনে কথা বলছে, আপনারাও একই টোনে কথা বলছেন, তাহলে মামলাটা যেদিকে যাচ্ছে, মামলাটা কোন দিকে যাচ্ছে না। আমরা স্পেসিফিক্যালি বলেছি যে পিটিশনারের সাবমিশন ছিল একটি, মানে বেসিকলি একটি, সেটি হলো যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হবে না, এটি ছিল অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট। ওনারা চায় যে ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবল হোক। আমরা বলেছি আমরাও তাই চাই, কারণ আমরা সেটা চেয়েছি, তার প্রমাণ হলো আমরা আইন সংশোধন করে অলরেডি ইন্টারন্যাশনাল ল অ্যাপ্লিকেবলের সেকশনগুলো ঢুকিয়ে দিয়েছি সরকার। অতএব আমরা পিটিশনারের সাবমিশনের এগেইনস্টে যাওয়ার আইনগত বা তথ্যগত কোনো সুযোগই নাই। আমাদের আইনে রিভিউ করার সিস্টেম নাই, এটা মোল্লাস জাজমেন্টে অ্যাপিলেট ডিভিশন এই অপশনসটা দিয়েছে, উইদিন 15 ডেজ এটা যে কোনো পিটিশনার রিভিউ করতে পারে, আইনে কোনো সুযোগ নেই এবং এটাই এখনো অ্যাপ্লিকেবল আছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি।